দেখো যাই হয়ে যাক, যেটাই হয়ে যাক, বাপের বাড়ি কারণ বাপের বাড়ি গেলেও তো কোনো কারণে ঝগড়া অশান্তি হতে পারে, ছোট একটা জিনিস নিয়ে, তারপরে সেটা স্ফুলিঙ্গর আকার হতে পারে, আর তারপর সেটা নিয়ে মনোমালিন্য হলে ওটা আমি মেনে নিতে পারবো না, তাই না? তাই বাপের বাড়ি যাওয়া একেবারে তোমরা ক্রস দিয়ে দাও, বাপের বাড়ি আমি যাচ্ছি না, ঠিক আছে? দেখো আমি এখানে বলছি, আবার ওখানে আমার ননদও একই কথা বলেছে যে ভাই আমারও আমার শাশুড়ির সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছে। অবশ্যই আমি যখন বাড়ি ঘরদোর করছিলাম আর কি, তো সেই সময় আমার টাকা পয়সার দরকার ছিল, তাই ঝগড়াটা হয়েছে। কিন্তু ঝগড়া হলেও আমি কিন্তু বাপের বাড়ি যাইনি। আমি ওই আমার হাজব্যান্ড যখন বেরিয়ে গেছে তারপরে আমি বেরিয়ে গেছি, এখানে ওখানে ঘুরেছি, গঙ্গার ধারে বসেছি হয়তো মাঝে মধ্যে, তো যাই করেছি, আমি বাপের বাড়ি যাইনি, বাপের বাড়ির মুখও হইনি। না না, বাপের বাড়ি যাওয়া যাবে না। যেখানে এসেছি শ্বশুরবাড়ি, সেখান থেকে কেন পা তুলে নিয়ে যাব, তাই না? তার কারণ দেখো বাপের বাড়ি গেলে তো হয়েই গেল, নাটকটা তো অন্য জায়গায় চলে যাবে। আর ওই ভদ্রলোককে ছেড়ে কি সত্যি উনি কোনো দিন বাপের বাড়ি গিয়ে যেতে থাকতে পারবেন না? তো ওই দুদিন একদিন ঠিক আছে, তারপরে তো পুরোপুরি লং টার্ম থাকতে পারবেন না, তাহলে এটা বেকার কথা। কারণ দুদিন আনন্দ করে ঘুরতে যেতেই পারে, কিন্তু ঝগড়া তো আলটিমেটলি হয়নি। ঝগড়া কি হয়েছে? হয়নি। তাহলে শুধু শুধু ওই নাটকের জন্য হাজব্যান্ডকে ছেড়ে আমি বাপের বাড়ি গিয়ে থাকবো, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বাপের বাড়ি কিন্তু ক্রস, ঠিক আছে? আচ্ছা, এইবার কিছু লোক জিজ্ঞাসা করছে যদি সত্যি সত্যি উনি ওনার হাজব্যান্ডকে ছেড়ে কোথাও চলে যান অন্য কোথাও, তাহলে কি হবে? কে দেখবে ওনাকে? তখন আশ্বাস দিয়েছে, দিদি বলছে ও তো আমার সন্তানের মতো, আমার ভাই কম সন্তান বেশি, তো সেক্ষেত্রে আগে তো আমিই দেখেছি, মানে বিয়ের আগে তো আমিই দেখেছি তার অসুস্থ অবস্থায়, তাহলে আমিই দেখবো আমিই যত্ন করব। তাই এই আমি শুনলাম যে আমার সংসারে প্রচুর কাজ আছে এবং আমারও সব মানে একটা শিডিউল তৈরি করা আছে, তাই জন্য আমি রবিবার বাপের বাড়ি যাব, শনিবার যাব না। হ্যাঁ, যদিও আমি কথাটা শুক্রবার দিনই শুনেছি, কিন্তু আমি শনিবার যাব না, আমি রবিবার যাব। তাহলে সেক্ষেত্রে রেগুলার বেসিস ওই মানে ভাই সম মানে সন্তান সম ভাইকে কিভাবে রোজ দেখবে, কিভাবে ম্যানেজ করবে, নিজের মানে শ্বশুরবাড়ি ছেড়ে তোমার সন্তান ছেড়ে তাদেরকে সামলে আবার এইদিকে ভাইকে সামলানো সত্যি কি এত ইজি? শুধু তো তাকে মানে তার টেক কেয়ার করতে হবে তা তো নয়, তার সঙ্গে তাকে খাওয়াতে পড়াতে হবে, মাকেও খাওয়াতে পড়াতে হবে, পুরো ওভারঅল ব্যাপারটা। মানে কারোর সংসারের দায়িত্ব কেউ এইভাবে কাঁধে নিয়ে চলতে পারে? মানে এতটা সহজ? আসলে একসঙ্গে দুটো চ্যানেলকে আপ করতে হচ্ছে, কারণ দেখো দুজনেরই পুজোর মার্কেটিং আছে, তাই না? দুজনেরই পুজোর মার্কেটিং আছে, তাহলে সেক্ষেত্রে দুজনেরই চ্যানেল গ্রো করতে হবে। তাহলে কোয়াইট ন্যাচারাল যে দুজনকেই কন্ট্রোভার্সিটা আপে তুলতে হবে, কারণ একতরফা বললে হয় না। মানে কি বলো তো, ধরো আমি এখন কন্ট্রোভার্সি ছেড়ে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করলাম, তাহলে আমি একা যদি আমার ফ্যামিলির কোনো কন্টেন্ট দিতে শুরু করি সেইভাবে ভিউজ হবে না। কিন্তু ধরো আমার কোনো পারিপার্শ্বিক রিলেটিভসও যদি কথার পৃষ্ঠে কথা বলে, তাহলে দেখবে এর কথাটা একবার শুনতে যেতে ইচ্ছা করে, ওর কথাটা একবার শুনতে যেতে ইচ্ছা করে, তাতে কি হয়, দুটো চ্যানেলেরই ভিউজ আপ হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্ল্যান, একটা ট্রিক ইউজ করা, ঠিক আছে? তো সেইটা আর কি হচ্ছে। তো কাকে নিয়ে বলছি, কাদেরকে বলছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে মোটামুটি কমেন্ট বক্সে ভরে গেছে নাটক 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 বন্ধ করো, নাটক বন্ধ করো। আমরা সব বুঝি, আমরা ভিউয়ার্সরা বোকা নয়, প্রচুর নাটক করছো, এইভাবে কেন নাটক করছো, পুজোর সময় টাকার দরকার, এই সেই, তুমিও নাটকে ঢুকে পড়লে, তুমিও নাটক করতে শুরু করে দিলে, কি লেভেলের নাটক করছো, এটা কি করে আমরা মানবো যে তোমার শাশুড়ি তোমার সঙ্গে মিসবিহেভ করেছে? কারণ তোমার শাশুড়ি অতিরিক্ত ভালো মানুষ, তুমি যা বলো তাই করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে
তোমার শাশুড়িকে দেখবে কে? তুমি বিহনে তোমার হাজব্যান্ড এবং শাশুড়িকে দেখার লোক নেই সেই অর্থে। তো ফিনান্সিয়ালি তুমি যদি ওদের সঙ্গে না থাকো তাহলে ওদেরকে দেখার লোক নেই, ওদের করার লোক নেই। অতএব এই যে তুমি এখন কথাটা বলছো সেটা পুরোটাই ডাহা একটা গপ্প মারছো। তার কারণ হচ্ছে তুমি ভিউজ আপ করতে চাইছো, কারণ তুমি দেখছো যে সেই একই গড্রলিকা পোভায় গা ভাসালে ব্লগিং করলে সেই ভিউজ 15,000 থেকে 20,000 ম্যাক্সিমাম। কিন্তু এই যে বোনাসের টাইমে যে এক্সট্রা ভিউজ লাগে, এক্সট্রা পয়সা লাগে, সেই পয়সাটা কোত্থেকে আসবে? তো সেই একটুখানি সবাই মিলে একটু নিজের পরিবারের একটুখানি ইমোশন অত্যাচার, মানে ইমোশনাল অত্যাচার যদি বেচি, কি খারাপ আছে? আমি তার কাউকে মারছি ধরছি না, গালিও দিচ্ছি না, তাহলে কি করছি? যেটা করছি সেটা হচ্ছে একটু সেন্টিমেন্টাল সুড়সুড়ি দিতে এসছি ইউটিউবের প্ল্যাটফর্মে। ইমোশনাল যেসব মানুষজন আছে তারা হার্টেড হয়ে যাবে এবং ইমোশনের বশবর্তী হয়ে সিম্প্যাথি কার্ড খেলে আমাদের ভিউজটা আমরা আর্ন করবো, আর ওরা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে দেখবে। কারণ এর আগেও আমি অনেক সিম্প্যাথি কার্ড খেলেছি, হ্যাঁ অবশ্যই সেটা অন্য ব্যাপারে, কিন্তু খেলেছি। তো এটা আমার কাছে নতুন তো নয়, মানে সিম্প্যাথি গ্রো করানোটা তো নতুন নয়। আমি তো এইভাবেই ভিউজটা গেন করেছি, এইভাবেই আমি ভিউজ গেন করেছি প্রথম থেকেই। আমার তুরুপের তাসই ছিল হচ্ছে সেন্টিমেন্টাল সুড়সুড়ি, হ্যাঁ ইমোশনাল অত্যাচার পাবলিককে, আর করে আমি ভিউজটা গেন করব। হ্যাঁ, তারপরে যখন আমার অনেক টাকা পয়সা হয়ে যাবে, এই হয়ে যাবে, তখন আমি আবার অ্যাডামেন্ট হয়ে যাব। কিন্তু প্রথমে আমি এরকম সুড়সুড়ি দেবো। এবং আমি একটা মহিয়সী নারী, মহান নারী, তার কারণ আমি নিজের জীবন স্যাক্রিফাইস করেছি। যদিও আমার প্রশ্ন কে করতে বলেছিল, ঠিক আছে, ভালোবাসা আলাদা জিনিস আর সংসার করা আলাদা জিনিস। একজনকে আমি ভালোবেসেছি, তাই সারা জীবন তার লাইবিলিটিস নিয়ে যাব এবং সেই জায়গা থেকে তার জন্য আমাকে সবাই ওয়াও ওয়াও করবে, সেটা তো হতে পারে না। কারণ সবাই রক্ত মাংসের মানুষ। এখন যদি সচিন তেন্ডুলকার খুব বড় ক্রিকেটার, সবাই জানে তিনি মানে ওয়ান পিস এরকম এতটাই মানে ট্যালেন্টেড, কিন্তু সে যদি সব সময় তার ওয়াইফের কাছে গিয়ে বলে এই আমি না বিশাল ট্যালেন্টেড, হবে না, তার কাছে সেটা হাজব্যান্ড। তো এখানেও তাই, মহিয়সী মহান অন্য লোকের কাছে হতেই পারে, কিন্তু যার সঙ্গে সংসার করছো তার সঙ্গে যদি সমানে এরকম বিয়ে হয় যে আমি মহিয়সী, আমি মহান, আমি তোমায় বিয়ে করে উদ্ধার করেছি, আমি সারা জীবন স্ট্রাগল করছি তোমাকে মানুষ বটে, আমি তোমাকে দেখভাল করছি, তোমার ফ্যামিলিকে দাঁড় করিয়েছি, অবশ্যই আজ ননদও সে কথা বললো যে অবশ্যই অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের এই ফ্যামিলির অবস্থা যে দাঁড়িয়েছে তার জন্য ওর দাঁড়িয়ে, এটা তো স্বাভাবিক। ব্লগিং করে যদি আজকে নিজেরা সার্ভাইভ না করতো তাহলে কি করে হতো? তাহলে এই ভদ্রমহিলাই যে ওই ফ্যামিলিটাকে স্ট্রাগল করিয়ে দাঁড় করিয়েছে, এটা নো ডাউট, এটাকে অস্বীকার করার জায়গা নেই। কারণ ব্লগিংটা তিনি যদি শুরু না করতেন, ব্লগিংয়ে যদি তার অ্যাক্টিভিটিসগুলো না দেখাতেন, তাকে যদি লোক এই মহান মহিয়সী ট্যাগ দিয়ে তার স্যাক্রিফাইসকে মূল্য দিয়ে যদি তাকে ভিউজটা না দিত সিম্প্যাথি গ্রাউন্ডে, তাহলে কি আজকে তাদের এই অবস্থা ফিরে যেত না, তাই না? কারণ আর যাই হোক, হ্যাঁ অবশ্যই ভদ্রলোক যার মানে প্রবলেম আছে তাকেও মানুষ পছন্দ করে, আর তার এই অবস্থার জন্য সবাই অনেক দুঃখ বা হার্টেড হয়ে যায়, এটা ঠিকই কথা। কিন্তু এই যে মানুষটাকে নিয়ে চলছে, এই যে মানুষটার সেবা শুশ্রূষা করছে, এই যে মানুষটার সমস্ত কিছু দেখাচ্ছে এবং তার যে জীবন যুদ্ধটা দেখাচ্ছে, এটার জন্যই তো মানুষ ওনার প্রতি সফট কর্নার রেখেছে, ওনার প্রতি মানে কি বলবো সিম্প্যাথি রেখেছে, ইমোশনাল হয়েছে ওই ব্যাপারটাতে। তাহলে টোটালি ব্যাপারটা ওই ভদ্রমহিলার জন্যই, তাহলে ওই কন্ট্রিবিউশনটা পুরোটাই ওই ভদ্রমহিলার, মানে এই পুরো সংসারটা দাঁড় করানো। আর সেটা ওই ওনার ননদ স্বীকার করলেন, বললেন যে হ্যাঁ আমাদের এই যে অবস্থা ফেরার জন্য অবশ্যই ওরই ব্যাপার। সবথেকে বড় কথা এই যে ভদ্রমহিলা যিনি ননদ, তিনি তো স্বীকার করবেন, কারণ এনার যে চ্যানেলটা, ওনাকে কে চিনতো, কে দেখতো? আজকে উনি ওনার দিদি বা ওনার ননদ বলেই কিন্তু ওনাকে চেনে, ওনার পরিচিতি সমস্ত কিছু। নাহলে ওই ব্লগিং করে আজকের যেই জায়গায় উনি দাঁড়িয়েছেন সেই জায়গায় উনি দাঁড়াতে পারতেন না, কারণ সেরকম কোনো খুব দুর্দান্ত যে ব্লগিং করে তা কিন্তু নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে ওইখান থেকে কিছু কন্ট্রোভার্সি পাবে, ওখান থেকে কিছু কন্টেন্ট পাবে, আর যেহেতু এদের একটা বড় চ্যানেল হয়ে গেছে, প্রায় 4 লাখের মতো চ্যানেল, তো সেই জায়গা থেকে তার দিদি 4 লাখ কি আমি এখন মনে করতে পারছি না, ভুল হতেও পারে, তোমরা আমাকে কারেকশন করে দিও কত লাখের চ্যানেল। তবে যাই হোক, মানে সেরকম একটা বড় চ্যানেল, সেই চ্যানেলকে চ্যানেলের দিদি বা সেই চ্যানেলের ননদ, সেটা এমনি প্রমোট হয়ে যায়, তাই না?
এমনি প্রমোট হয়ে যায়। তো আমরা এটা দেখেছি ইউটিউবে হচ্ছে ওই ননদ ভাজ এর সম্পর্কগুলো বহুত দেখেছি, এবং কখনো ননদের জন্য ভাজ প্রমোশন পেয়েছে, কখনো ভাজের জন্য ননদ প্রমোশন পেয়েছে, কখনো দিদির জন্য ভাই প্রমোশন পেয়েছে, কখনো ভাইয়ের জন্য দিদি প্রমোশন পেয়েছে। এটা হয়েছে এখানে সবটাই আর কি চ্যানেল প্রমোটের ব্যাপার চলে এই জায়গায়। কারণ হচ্ছে ধরুন আমি একটা আজকে ধরুন একটা ভালোভাবে সার্ভাইভ যদি করি, মানে আমি আমার কথা দিয়ে জাস্ট বলছি আর কি, তাহলে আমার পিছন আমার ফ্যামিলির লোকজনও যদি এই চ্যানেলে ঢোকে আর কি, তাহলে তারাও প্রমোট হয়ে যাবে আর কি সেই অর্থে। তো এটা হয় এটা খুব নর্মাল ব্যাপার। তো সেই জন্যে সেটাই বলছিলাম আর কি। তো সেখানে তার রন্ধে তো একটা ব্যাপার আছে যে ভাই আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্যই আমার চ্যানেল এই জায়গায় দাঁড়িয়েছে, সেক্ষেত্রে একটু তো ওদের হয়ে বলতেই হবে। তো যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর করে ট্যাক্টফুলি একটা জিনিস ইউজ করা হলো, সেটা হলো দর্শকরা বলছে যে ভাই তোমার শাশুড়ি খুব ভালো, তিনি এরকম করতেই পারেন না, কারণ তার এই বুড়ো বয়সে যাওয়ার জায়গা নেই, উল্টে তার ছেলেরও তাহলে প্রবলেম হয়ে যাবে, এরকম ছেলের জন্য প্রবলেম হবে, নিজের জন্য প্রবলেম হবে, এরকম জায়গা থেকে তোমার শাশুড়ি তেমন কিছু বলতেই পারে না, তেমন কিছু করতেই পারে না, তার কারণ করলে জানে তিনি একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা আপনাদের মনে হলো কেন? কারণ ওই ভদ্রমহিলাকে দেখে কি আপনাদের মনে হয় যে এটা তাহলে যে তিনি যদি বোঝেন যে এরা আমার সাথে মানে একটু আর কি অভিমান দেখাচ্ছে, বা আমার উপরও একটুখানি জোর খাটাচ্ছে, বা আমাকে একটু ডিনাই করছে, তাহলে কি ইনি এরকম কিছু করতে পারেন? মানে যতটা আপনারা সামনে থেকে দেখছেন ততটা সামনে থেকে যেরকম একটা খুব শান্ত স্নিগ্ধ একদম নরম স্বভাবের দেখাচ্ছে, ভিতরে কিন্তু সেটা নয়, তাই তো? হ্যাঁ, মানে আপনাদের কাছ থেকে আমি জানতে চাইছি, কারণ আপনারা অনেক পুরনো ভিউয়ার্স, আমি তো সবে শুরু করলাম কন্ট্রোভার্সি, তার কারণ হচ্ছে এখন কন্টেন্ট পাচ্ছি বলে করছি। তো ওনার যখন কন্টেন্ট শুরু হয়েছিল তখন আমি কন্ট্রোভার্সি করতাম না, তো দ্যাটস ওয়াই আমার পক্ষে একদমই জানা সম্ভব ছিল না। তো এখন আপনাদের কাছ থেকে শুনছি, তো আপনারা অনেকটা জানেন, রন্ধে ওয়াকিফ, হ্যাঁ তাই তো। তো তো সেই জায়গা থেকে আপনারা আমাকে এটা শেয়ার করবেন যে এই কথাটা যে আপনারা বলছেন বারবার যে তা এত সাহস ওদের নেই, মানে শাশুড়ি বা বরের এত সাহস নেই ওনাকে খেপিয়ে তোলার আর কি। তার কারণ ওনাকে যতটা সামনে থেকে সুন্দর মানে একদম পোলাইট ডিসেন্ট মনে হচ্ছে, অতটা মনে হয় নয়, মনে হয় ফেরোসাস টাইপের আছে বাইরের দিকে নাকি, তার জন্যই আপনারা এই কথাটা বলছেন যে এটা কখনো হতেই পারে না। তো যাই হোক, শাশুড়ির দোষ কেউ দিচ্ছে না, কোনো মানে ভিউয়ার্সরাই বলছে না যে শাশুড়ির দোষ, বেশিরভাগ ক্ষেত্রে মানে দুই একজন ছাড়াই বেশিরভাগ ক্ষেত্রেই বলছে না তোমার শাশুড়ি এরকম একটা করতে পারে না, কারণ তোমার শাশুড়িকে দেখেছি তোমার কথা শুনেই চলে, বাধ্য, একেবারে বাধ্য। তো সেই জায়গায় ভাই ননদ কিন্তু পুরো উল্টো বলছে যেখানে বৌমা বলছে আমাদের মধ্যে মান অভিমান চলেছিল, প্রথম অভিমান, তারপর থেকে ক্ষোভ, রাগ, দুঃখ, ইমোশন, আর তারপর থেকে আমি এরকম একটা রাস্টিক ডিসিশন নেব বলে ঘোরাঘুরি করছি। যদিও আমি এখনও কিছু সিচুয়েশনটা বলছি না তোমাদের দেখ ঠিক কী হয়েছে, আর এটাও বলছি না যে আমি কোন পথে যে চলি, কোন পথে যে যাই, হ্যাঁ মানে আমার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াই মনের নাই না, মানে বলতে চাইছি যে এখনও কিন্তু এটা মানে শিওর শট উনি বলতে পারছেন না যে উনি কোথায় থাকবেন, তার কারণ উনি বাপের বাড়ি যাবেন না, উনি শ্বশুর বাড়িতেও থাকতে পারছেন না, মানে কষ্ট হচ্ছে, সাফোকেশন হচ্ছে আর কি। কি হচ্ছে উফ গার্মি না, গার্মি না, ক্ষোভ, ঠিক আছে। তো এই মুহূর্তে তাহলে উনি কিন্তু এখনও কোনো কোথায় যাবেন, ওনার গন্তব্যস্থল কোথায় সেটা কিন্তু উনি ঠিক করতে পারেননি। আর ওদিকে ননদ কি বলছেন, না ভাই আমি গেছিলাম, ওদের বাড়ি গেছিলাম, তোমরা এতবার করে ভিডিওতে বলছো, কমেন্ট করছো আমি না গিয়ে পারি, তাই আমি গেছিলাম, আর সেটা তো আমাকে ভিডিওতে এসে বলতে হবে আমি গেছিলাম, ঠিক আছে, না হলে ব্যাপারটা কী হবে, তোমরা তো শুনতে আসবে আমার কাছে, পরের দিন যদি শুনতে না আসো, একদিন গল্প শুনে পালাও, তাহলে হয়? তাহলে তোমরা যে পরের দিন গল্প শুনতে আসবে, তো আমাকে তো গল্প রেডি করে রাখতে হবে, তো সেই জন্য আমাকে যথাস্থানে যেতেই হয়েছে। তা আমি গেছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলতে ভিতরে ঢুকিনি, মানে আমি তো দেখাইনি তোমাদেরকে দেখাইনি, মানে আমি ঢুকিনি। তাহলে আমি কার সঙ্গে কথা বললাম, না আমি মাকে ডেকে নিয়ে এলাম, এটা কারণ ওখানে ওরমভাবে তো বলা যায় না সবার মধ্যখানে, তো রাগ করবে সবাই, ওই জন্য আমি মাকে ডেকে নিয়ে এসে গঙ্গার পাড়ে নিয়ে গেলাম, সেখানে গিয়ে আলোচনা করলাম। ভাই রে ভাই, অত বড় বাড়িতে মানে একটা জায়গায় মা মেয়ে প্রাইভেটলি কথা বলতে পারবে না, এটা সম্ভব? তো যাই হোক, গঙ্গার পাড়ে নিয়ে গেলাম, সেখানে গিয়ে কথা বলে বোঝালাম, এবং তাতে বুঝলাম আমার মায়েরই দোষ। মানে ওইদিকে ভিউয়ার্সরা বলছে ওনার মায়ের কোনো দোষ নেই, এদিকে মেয়ে বলছে না আমার মায়েরই দোষ।
এটা তো করতেই হবে, এটা না করলে তো মুশকিল। সবাই মিলে যদি বলে যে না এখন যে ওই ভদ্রমহিলার দোষ, তাহলে তো মুশকিল, তাহলে খেলা জমবে না। তো এখানে মায়েরই দোষ, ঠিক আছে, মানে মাই আউটবাস্ট করেছে। তো মাকে বললাম যে তোমাকে তো মেনে নিতে হবে, তোমার ওই অসুস্থ বাচ্চা, তোমার ওই অসুস্থ ছেলে, তাকে বিয়ে করেছে, তারপরে তার সমস্ত দায়িত্ব নিয়েছে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, যেটা আমার ভাইয়ের নেওয়ার কথা, প্লাস তার পুরো দেখভাল মেনটেনেন্স সমস্ত সে করে, আর তারপরে হচ্ছে বাচ্চা সামলায়, বাইরে কাজ সামলায়, সমস্ত কিছু সামলায়। তারপরে এসে যদি সে কিছু বলেও থাকে, সেটাতে এত রিয়্যাক্ট করার কি আছে? আমি যেটা বুঝতে পারছি আমার সিক্স সেন্স দিয়ে, সেটা হচ্ছে ভদ্রমহিলা বাইরে অনেক কিছু কাজ শিখতে যায়, হ্যাঁ, তো সেসব কাজে যায়, তারপরে হচ্ছে ব্যবসা করে, তার কাজেও বাইরে যায়, অনেক জায়গায় যায়। তো বাড়িতে এসে মনে হয় ঠিক টাইমে ঠিক জিনিস রান্না করা পাননি, হ্যাঁ, মানে উনি মানে বললেন যে এই ভদ্রমহিলা মানে ননদ বললেন যে উনি যখন বাইরে বিউটিশিয়ান কোর্স শিখতে যেতেন তখনও রান্নাবান্না করে যেতেন, ঠিক আছে, মানে খেটে খুটে রান্নাবান্না করে তারপরে কাজ শিখতে যেতেন। কিন্তু এখন শুনছি যে উনিই বলছেন যে এসেছে বাড়ির থেকে আর কি, কোনো কাজ থেকে এসে দেখছি কোনো কাজ করা নেই, এই জন্য রাগারাগিটা শুরু হয়েছে, ঠিক আছে। তার মানে শাশুড়ি মানে হয়তো কেটে বেছে গুছিয়ে পরিষ্কার করে সমস্ত রাখেনি, বা রান্না করে রাখেনি, বা এরকম কিছু একটা হবে, এবং সেই জায়গা থেকে না মনোমালিন্য হয়েছে, মানে এটা আর কি আমাদের মতো ভিউয়ার্সদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। তো এটুকুনি তো আশা করতেই পারে, মানে ননদের বক্তব্য হচ্ছে ভাইয়ের বউ এটুকুনি আশা করতে পারে, হ্যাঁ আলবাত পারে, আলবাত পারে। সে যখন পুরো সংসার চালায়, সেক্ষেত্রে সে পুরোপুরি টাকাটা কন্ট্রিবিউশন করে, তো সেক্ষেত্রে গতরটা অন্য কেউ দেবে এটা সে আশা করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এবং সেই জায়গা থেকে নাকি প্রবলেমটা শুরু হয়েছে, এবং সেখানে মাও দু চারটে লুজ স্টক করেছে, আর সেখান থেকে অশান্তি। তো ভাই এইরকম ছোটোখাটো অশান্তি কিন্তু জীবনে সবার বাড়িতে হয়, ঠিক আছে। কত চিৎকার চেঁচামেচি অশান্তি আমাদের বাড়িতে হয়, হয় না? যে আমি রান্নাও করব, আমি বাইরের কাজও করব, আবার আমি বাজারও করব, আমি হাটও করব, আবার পয়সার সলিউশন করব, আর তুমি কি করবে? বসে বসে খাবে? অথচ সে হয়তো বসে খায় না, তবু লোকে এই কথাটা বলে, ঠিক আছে। সেটা তো আমাদের ফ্যামিলিতেও হয়, আমাদের ফ্যামিলিতে হয় না, আমাদের ফ্যামিলিতেও হয় যে সবার কাজ ভাগ আছে, তোমাকেও তোমার কাজ করতে হবে, আমিও আমার কাজ করব, সব আমি করতে পারবো না। তো এরকম ছোটোখাটো মনোমালিন্য হয়, আমরাই বলি আবার আমরাই করি। তো সেইটা নিয়ে কে আর ভাই ভিডিও করতে বসে? কে বসে ভিডিও করতে? তাহলে এইখানে এতদিন ধরে এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য হলো, এতদিন ধরে এত কষ্ট এত স্ট্রাগল সহ্য হলো, এতদিন ধরে এত কিছু হলো, তারপরেও ব্যাপারটা সংসারটা চালানো হলো, স্মুথলি সব হলো, আর আজকের এমন কি হলো? পারছি না, পারছি না, আমি পারছি না, আমি মানছি না, আমি মানবো না, আমি পারছি না আর পারবো না। কেন ভাই, কেন? না, ভিতরে হতেই পারে মানছি না, পারবো না, করছি না, এটা তো আমরা বলেই থাকি, কিন্তু সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে এসে পাবলিক করার মানেটা কি? যে দেখো আমাদের সংসারেও অশান্তি হয়, যেটা আমি এতদিন ধরে শো করে এসেছি যে আমাদের সংসারে কোনো দিন কোনো অশান্তি হয় না। যদিও সংসারে যদি অশান্তি না হয় তাহলে সেটা সেই লেভেলের মজবুতও হয় না, এটাও জানবে। কারণ যত বেশি অশান্তি তত বেশি ইমোশনাল ব্যাপার আছে, আর যত বেশি ইমোশনাল আছে তত বেশি জোর আছে। তাহলে যেই সংসারে জোর বেশি সেই সংসারে এরকম ঝামেলা হবেই। কিন্তু তার মানে কি এটা যে আমরা শুধু ঝামেলা মুখর দিন দেখাবো? না, কারণ আমরা হচ্ছে বড় বড় ব্লগার, হ্যাঁ। তো আমাদের কি দেখাতে হবে? হ্যাঁ, আমাদের সুখ দুঃখ হাসি কান্না, আমাদের জীবনের কষ্ট সমস্তই তোমাদের বোঝাবো, কিন্তু ডেলি বেসিস যে ঝগড়া, যে অশান্তি, যে ইমোশন প্রবলেম আর কি, ইমোশনাল অত্যাচার, এইগুলো কি আমরা দেখাবো? তার মানে আমি কেচ্চা বেচছি, আবার পাবলিকলি আমি কেচ্চা বেচছি। হ্যাঁ, এবার বলছে যে কেউ কেউ আমাকে বুঝেছে, কেউ কেউ আমাকে বোঝেনি, তার জন্য অনেক রকম কমেন্ট আসছে। না না, অনেকেই এই কমেন্ট বক্স সম্বন্ধে যথেষ্ট সচেতন, এবার অনেকেই এই কমেন্ট বক্স আবার মুছে টুচে দেয়, যেটা আমি একদম করতে পারি না, আমি একদম করি না। কারণ আমি একটা জিনিস বুঝি যে একটা মানুষের সমস্ত কিছু ভালো হতে পারে না, আর একটা মানুষকে সবাই ভালো বলতে পারে না। তো কমেন্ট বক্সে খারাপ ভালো মিশিয়েই আছে। তো আমি তো আগের দিনই বলেছিলাম যে নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমার নেগেটিভ পজিটিভ দু ধরনেরই কমেন্ট থাকবে, কিন্তু সেটা তো ম্যাটার নয়। সেটাকে জাস্ট চোখ বন্ধ করে রেখে দাও, কমেন্ট বক্সটা দেখো না, খুললেও দেখবে না, ও রেখে দেবে, আর তোমরা তোমাদের মতো কাজ করে যাবে। তবে তো মালটা মানে ভিউজটা কামাতে পারবে। মাল মানে এখানে বাজেভাবে নেব না, মানে টাকা,
पैसा पैसा करती हो तू पैसे पे तू मरते হ্যাঁ হ্যাঁ মানে ওই পয়সার কথা বলছি। তাই এটা কামাই করবার জন্য এসেছি ভাই। পুজোর সময় একটা বোনাস নেব 4-5টা ভিডিওতে দেখলাম প্রায় আজকের ভিডিওটা 60K, তার 79K, তারপরে হচ্ছে তোমার 152K, আরও একটা কি দেখলাম মানে ওরকম 60 হবে আর কি। তো বেশ 4টে ভিডিওতেই তো মানে মার্কাটারি ভিউজ হয়েছে, মানে 1 লাফে 15-20 থেকে 60-70 1.5 লাখ পর্যন্ত ভিউজ। ভাই আর কি চাই? পুরো পুজোর মার্কেট হিট, পুরো রমরমিয়ে পুজোর মার্কেট চলবে, আর ওইদিকে ননদেরও তাই চলবে। তো খারাপ কি আছে? তবে ছোটো একবার এরকম ইমোশনাল কথা টুক করে এসে ভিডিওতে বলে দেওয়া ভালো। এটাকে যদি তোমরা বাজেভাবে নাও তাহলে বাজেভাবে নিও, না 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 করা ভালো। আর আমরাও তো পিছিয়ে নিই, আমরাও তো কারবারটা করে খাচ্ছি। তো এটা ভাইস ভার্সা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কন্টেন্ট পেলে আর কে ছেড়ে দেয়, সবাই বসে পড়ে, যে যেখান দিয়ে পারে বসে পড়ে। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে স্বভাব, পাত পেলেই হলো চারটে বেরিয়ে যাবে। তা যাই হোক, যেটা বলছিলাম, তো তো ভালোই ভিউজ হচ্ছে, তো এইটুকুনি নাটক বানতে হয় না, এইটুকুনি নাটক সব সময় একেবারে করলে হবে না। মানে আর অতীতে তো আমি অনেক নাটক করে এসেছি, তাহলে তো চাপেরও কিছু নেই। তো যারা যারা মানে তাদের পজিটিভ ভিউয়ার্স বা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার, তারা এত টেনশন করছেন কেন? অতীতে তো তারা নাটক করে এসেছে। তো নাটক জিন্দাবাদ, নাটক জিন্দাবাদ। ব্লগারদের এখন ব্যাপারটাই হয়ে গেছে নাটক করো পয়সা ইনকাম করো, নাটক করো পয়সা ইনকাম করো। যে যত ভালো নাটক করতে পারবে, যে যত সুন্দরভাবে চাপ পাবলিকলি বেচতে পারবে একদম সন্তর্পণে ইনোসেন্ট লুক নিয়ে, তত তোমার ভিউজ। ব্যাস, তাই সেই গড্ডলিকা পোবায় আমিও একটু গা ভাসাই কেন, মানে সেই অত সতী সতী ভাবটা দরকার নেই। মানে সতী মানে দ্যাট মিনস আমার বাড়িতে অশান্তি হয় না, আমার ফ্যামিলি এবারে হ্যাপি ফ্যামিলি, আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই, আমার বরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার শাশুড়ি দেবতুল্য মানুষ, আমার ননদরা একেবারে মানে কি বলবো সব একেবারে অন্তরঙ্গ। তো এইগুলো ভীষণ মেকানিক্যাল লাগে। তার থেকে বরং এই মাঝে মধ্যে ঝগড়াঝাটি দেখালে, মানে একটু ইমোশনাল অত্যাচার দেখালে খারাপ হয় না, ব্যাপারটা একটুখানি বেশ ভিউজটা আপ হচ্ছে, নতুনত্ব দেখতে ভাই লোকে ভালোবাসে। আমি তোমাদেরকে বলি না সবসময় স্মুথ ওয়েতে চললে মানুষ ভালোবাসে না, কখনো কখনো এরকম ঝটকা লাগাতে হয়, ঝটকা। তো যাই হোক, তাতে একটু পাবলিক বললো নাটক করছি নাটক করছি, তো সো হোয়াট, পাবলিকই তো ভিউজটা দিচ্ছে। পাবলিক যখন ভিউজ দেবে তখন শুনতে হবে না, মানে এটা এই জন্য বলছি কারণ ননদ বললো যে গরু দুধ দেয় তার একটু লাথি খেতে হয়। হ্যাঁ, মানে ওই বৌদির উদ্দেশ্যে বললো যে তিনি গরুর মতো আর কি দুধ দিয়ে যাচ্ছেন, কারণ তার কন্ট্রিবিউশন আছে পয়সার। হ্যাঁ, তাহলে যে গরু দুধ দেয় সে একটু লাথি মারে, তাই তো? মানে বলতে চাইছে যে যে পয়সা খরচা করে, যে ভাইয়ের সেবা করছে, করছে, প্রচুর কাজ করছে আমাদের সংসারের জন্য, তাহলে সেইখানে যদি সে একটু দুর্ব্যবহার তোমার সঙ্গে করে, তাহলে মানে নাও, কী অসুবিধা আছে, যা কিসের? মানে এটা আর কি বললো আর কি, মানে একটু ভিউয়ার্সদের কাছে বললো একটু ভালো সাজার জন্য আর কি, যে দেখো আমি কিন্তু মাকে সাপোর্ট করছি না, আমি কিন্তু ভাইয়ের বউকে সাপোর্ট করছি, কারণ ভাইয়ের বউয়ের জন্যই তো চ্যানেলটা, আর ভাইয়ের বউয়ের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তাহলে ভাইয়ের বউয়ের ফ্যান ফলোয়ার্সেরটা আমার দিকে টানতে হবে। তাহলে এটুকুনি তো বলা যেতেই পারে যে যে গরু দুধ দেয় সে তো একটু লাথি মারবে, এটা খেতে হবে, ঝগড়া করতে বসে বললে হবে? তো আমার মা বয়স হচ্ছে তো বুঝতেই পারছো, সহ্য ক্ষমতা কমে গেছে, তাই আগে যে লেভেলে সহ্য করতো ওই লাথি আর কি, গরুর লাথি, সেই লেভেলে সহ্য করতে পারছে না, ঠিক আছে? আর দ্যাটস ওয়াই আমার মা রিয়্যাক্ট করে ফেলেছে, আর তার থেকে সমস্যাটা হয়েছে। তবে মিটে যাবে। আর যদি ধরো না মিটলেও, যদি সলিউশন হলো না, আরও বাপের বাড়ি চলে গেল বা অন্য কোথাও চলে গেল, তাহলে আমার ভাই আমরাই দেখবো, কি আর করবো। তো যাই হোক, তোমরা এটাতে একদম ভয় পেও না, কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাচ্ছে না। পুজোর আগে সবাই একটু কামাই করে নিতে চাইছে, তো সেই কামাইয়ের জন্য নিজেরা নিজেদের মধ্যে সেট আপ করে এইটুকুনি নাটক করা যেতেই পারে, শুধুমাত্র ইমোশনাল অত্যাচার করার জন্য। একটু ভিউয়ার্সরা যদি ভিউজ দেয়, কারণ ভাই তোমরা দেখো ভিউয়ার্সরা কিন্তু খুব মানে অন্যরকম, দেখো যখন ভালো কিছু দেখায়, কোনো ঝগড়া অশান্তি দেখায় না, একেবারে সুন্দর স্বাভাবিক জীবন দেখায়, তোমরা একবারও দেখতে যাও না। কিন্তু যেই দেখো একটু ঝগড়া দেখিয়েছে, অমনি দেখো কী লেভেলের ভিউজটা তোমরা দিয়েছো। তো দোষটা কার? ওদের কি দোষ? দোষটা তোমাদের ভিউয়ার্সদের। তো তাই জন্যে নাটক বানতে হয়। তো সবাই নাটক করছে ভাই, চারিদিকে নাটক নাটক নাটক, করাই বা বাদ যায় কেন? তাই করেছে একটু, এটাতে এত কি রিয়্যাক্ট করার আছে? আমি তো একদমই রিয়্যাক্ট করছি না, একদম বিন্দাস। এরকম নাটক মাঝে মধ্যে হওয়া ভালো। নাটকের নাম বাবা জীবন, না না গৌর নিতাই। যাই হোক, নাটক চলছে, চলতা রহেগা কিছুদিন, মানে যতদিন একেবারে কমেন্ট বক্সে একদম নোংরা কমেন্টস না আসে, যতদিন পর্যন্ত সেই লেভেলের কমেন্ট না আসে, ততদিন চলবে। চললে তো
খিচ্ছে মেরে টাকা, খিচ্ছে মেরে টাকা, খিচ্ছে মেরে টাকা, টাকা এটা আসছে, চাপ নিয়ে আর কি আছে, আসছে যখন আসতে দিই, মা লক্ষ্মী আসছে যখন আসতে দিই, তাতে একটুখানি বলতে হয়, সব কিছু বলা আছে, আগে থাকতে সেট আপ গট আপ স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। আর স্ক্রিপ্টের উনি, ওনার ননদ, শাশুড়ি মাঝে মধ্যে, শাশুড়ি মাঝে মধ্যে হাজব্যান্ড একদমই, কারণ কথা বলে ভিউজ হচ্ছে, বেশি কাজ দেখাতে হচ্ছে না, সেটাও চিন্তা করো। রোজের প্রচুর কাজ দেখাতে গেলে কত সেই লেভেলের নিতে হয় বলো তো ভিডিও, সেটা তো করতে হচ্ছে না, অত কিছু নেই, কথা বলেই কাজ সেরে নেওয়া হচ্ছে, কি বলো, ভালো জিনিস না? হ্যাঁ ভালো জিনিস। তো যাই হোক, নাটক চলছে, আমরাও নাটক দেখতে থাকি, তোমাদের সামনে কন্টেন্ট নিয়ে আসতে থাকি, তোমরা পছন্দ করতে থাকো, লাইক করো, ভালো লাগলে লাইক করো, আর যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানিও, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। টাটা।